আসসালামু আলাইকুম। আজ আমার গল্পটা হচ্ছে ফেসিবাদকে নিয়ে। কে প্রথম ফেসিবাদ শব্দটি ব্যবহার করেছিল এবং ফেসিবাদী নিয়মে কে প্রথম শাসন প্রক্রিয়া চালু করেছিল তাকে নিয়ে আমার গল্পটা। বিংশ শতাব্দীর প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে বেনিটো মুসলিনির মাধ্যমে 1919 সালে প্রথম ফেসিবাদ শব্দটির জন্ম হয়। মুসলিনি মূলত ফেসিবাদ শব্দটি ব্যবহার করেছিল রাজনৈতিক আন্দোলনকে বর্ণনা করার জন্য। 1918 সালে মুসলিনি আবেগপ্রবণ বক্তৃতা দিতে শুরু করেন এবং জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান দেশে একজন স্বৈরশাসককে নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি তাদেরকে যুক্তি দিয়েছিলেন যে শুধুমাত্র একজন শক্তিশালী নেতা ইতালির যুদ্ধোত্তর গণবেকারত্ব, বিশৃঙ্খলা রাজনৈতিক দলের দ্বন্দ্ব এবং সমাজতান্ত্রিক ও কমিউনিস্টদের ধর্মঘট কাটিয়ে উঠতে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে। 1919 সালে মুসলিনি উত্তরের শহরের মিলানে তার ফেসিবাদী আন্দোলন সংগঠিত করে। তার ফেসিস্ট পার্টি গঠন করা হয় 1921 সালে, কিন্তু তার তখনও স্পষ্ট ফেসিবাদী কর্মসূচির অভাব ছিল। এরপর 1922 সালের অক্টোবরে তার হাজার হাজার সমর্থকের সামনে একটি বক্তৃতায় মুসলিনি ঘোষণা করেছিলেন, হয় সরকার আমাদের হাতে দাও, নয়তো আমরা ইতালির রাজধানীতে মিছিল বের করে দখল করে নিব। তার হাজার হাজার অনুসারীদেরকে নিয়ে ইতালির রাজধানীর উদ্দেশ্যে মিছিল বের করেন। এরপরে সরকারি নেতারা অস্বস্তিতে পড়ে তারা পদত্যাগ করেন। ইতালির রাজা ভিক্টর এমানুয়েল দায়িত্ব ছিল একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার। তখন মুসলিনি রাজার কাছে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের দাবি জানান। 39 বছর বয়সে মুসলিনি 29 অক্টোবর 1922 সালে ইতালির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন। মুসলিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আর পালন করেননি। 1922 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর আবার নির্বাচনের ডাক দিয়েছিল 1924 সালে। তিনি ভয়ভীতি ও জালিয়াতির মাধ্যমে তার ভোট হয়। তিনি তার ছোট মিত্রের সাথে 66% ভোটে জিতে যান। নির্বাচনের পর বিরোধী সংবাদপত্র বন্ধ করে দেন, প্রকাশ্য প্রতিবাদ সভা নিষিদ্ধ করে দেন। তিনি তার নিজস্ব রাজনৈতিক দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেন। তিনি শ্রমিক সংগঠন ও ধর্মঘটকে বেআইনি ঘোষণা করেন। একটি ফেসিস্ট গ্র্যান্ড কাউন্সিল রাবার স্ট্যাম্পে মুসলিনি ডিক্রি এবং সংসদকে অপ্রাসঙ্গিক করে তোলে। 1925 সালে মুসলিনিকে ইলডুস উপাধি দেন। ইলডুস হচ্ছে জনগণের নেতা। ক্ষমতা পাওয়ার পর বিভিন্ন দেশের সাথে যুদ্ধে বেঁধে যান, যেমন ইথিওপিয়া, ইরিত্রিয়া, গ্রিস আরও অন্যান্য দেশও ছিল। তিনি চেয়েছিলেন ইতালির সম্পত্তিকে প্রসারিত করতে। মুসলিনি ফ্রান্স এবং ব্রিটেনের সাথে বৈরী করে জার্মান এবং জাপানের সাথে অক্ষজোট গঠন করেন। 1940 সালের মিত্রবাহিনীর পরাজয় আসন্ন বিশ্বাস করে তিনি জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেন। তিনি চেয়েছিল লুণ্ঠন ভাগাভাগি করতে, কিন্তু জোয়ারবাগ এবং সিসিলিতে মিত্রবাহিনীর আক্রমণের পর রাজা ভিক্টর ইমানুয়েল মুসলিনিকে সরকার প্রধান পদ থেকে বরখাস্ত করে। রাজা মিত্র শক্তির সাথে যুদ্ধবিরতিতে সম্মতি হন। মিত্রবাহিনীর বিজয় আসন্ন হওয়ার সাথে সাথে মুসলিনি ও তার সহযোগীরা সুইজারল্যান্ডে পালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী দলীয় ও কমিউনিস্টদের হাতে 24 এপ্রিল 1945 সালে বন্দী হন এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 29 এপ্রিল। তার এবং তার সহযোগীর মৃতদেহগুলো একটি ভ্যানে করে মিলানে নিয়ে যাওয়া হয় এবং তাদের মৃতদেহগুলো পিয়াজা লরেটো স্কয়ারের সামনে ফেলে দেওয়া হয়। আর এই পিয়াজ্জো কুইন্টিসি মার্টিরি স্কয়ার হচ্ছে মুসলিনির শাসন আমলে 15 জন কমিউনিস্টকে হত্যা করেন। তাদের স্মরণে স্কয়ারটি তৈরি করা হয়েছিল। মুসলিনি ও তার সহযোগীদেরকে সার্ভিস স্টেশনের ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। বেসামরিক লোকরা তাদের মৃতদেহের উপর পাথর ছুঁড়ে মারেন এবং থুতু দেন। মুসলিনি ও তার দোসররা দেশের জনগণ ও ভিন্নমতদের উপর দমনপীড়ন চালিয়েছিল, কিন্তু তারা একটিবারের জন্য চিন্তা করেছিল তাদের শেষ পরিণতি কী হবে।
বেনিটো মুসোলিনি ও তার দোসরদের বিভিন্ন অপরাধ সংগঠনের জন্য তাদের তালিকা আজও জাতিসংঘে লিপিবদ্ধ আছে। কিছু সময়ের জন্য ফ্যাসিস্ট ও তার দোসররা আনন্দ ফুর্তিতে থাকে, কিন্তু তার পরিণতিটা হচ্ছে ভয়াবহ। স্মরণীয় হয়ে থাকবে পুরো বিশ্বের কাছে একজন নিকৃষ্ট স্বৈরশাসক হিসাবে।